জন্য, এমপি এমএলএ হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য পুরো মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে। শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় 2-4 বার ভোট দিতে পারবেন না, তারপরে সিএ এর মাধ্যমে আবার ঢুকে যাবে। কেন বলতে পারছে না? তুমি কেন্দ্রীয় মন্ত্রী, তোমার বলার দরকার একটা মতুয়ার নাম কাটতে দেবো না আমরা। এটা বলার দরকার নয়, এটা বলার দরকার ছিল। তার পরিবর্তে কি বলছে সিএ এর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে। যারা মতুয়া সমাজের মানুষ, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শ্রীকৃষ্ণপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবির করেছি। সকালে 100 জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে। সম্প্রীতির বার্তা বয়, ঐক্যের বার্তা এখান থেকে দিয়েছে। এখন আমাদের এখানে একটা জনসভা হচ্ছে। জনসভাটা কি বিষয় নিয়ে হচ্ছে? ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য। ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে অত্যাচার হচ্ছে, সেই সমস্ত শ্রমিকদের সার্বিক নিরাপত্তার জন্য, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল এবং সাথে সাথে যেভাবে ফেক এসটি এসসি সার্টিফিকেটের রমরমা সেটা বন্ধ, এবং এসআইআর নিয়ে যে আতঙ্কিত করা হচ্ছে জনমানসে, সেই আতঙ্কিত বন্ধে, হয়রানি বন্ধের জন্য আমাদের এই জনসভা। বন্ধুগণ যারা এসেছেন, আমার পূর্বেকার বক্তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন। আমি আপনাদের দুটো কথা বলবো। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের কথা কেন বলছি? সংবিধানের একাধিক আর্টিকেলে ভায়োলেট করছে। যেখানে সংবিধান বলছে ধর্মস্থান, ধর্মীয় সম্পদ রক্ষণাবেক্ষণের পূর্ণ স্বাধীনতা সেই ধর্মীয় মানুষের উপরে দেওয়া হয়েছে। এই সংশোধনী আইনের মাধ্যমে সেটার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। শুধু তাই নয়, যেখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এক্ষেত্রে ওয়াকফের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল না, নতুন সংশোধনীর নামে সেখানে প্রযোজ্য করছে। অর্থাৎ সম্পত্তিকে কেড়ে নেওয়ার আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। সাথে সাথে আমরা কেন সম্পূর্ণরূপে বাতিলের কথা বলেছি? ইন্টেরিয়াম অর্ডারে আমরা দেখলাম কি, যেটা আমরা বারবার বলে আসছি, ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দেওয়া হচ্ছে। এই সম্পত্তিটা কার, এটা ডিসাইড করবে। এতদিন এটা জুডিশিয়াল মাইন্ডে চলতো, এখন যেভাবে পাওয়ারটা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে তুলে দিচ্ছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চলতে পারে। আমরা বারবার বলেছিলাম এটা অন্যায় হচ্ছে, এটা বরদাস্ত করা যায় না, আইনের মাধ্যমে এটাকে আমরা প্রতিহত করব। সেটা ইন্টেরিয়াম অর্ডারেও এটাকে স্টে লাগিয়েছে। কিন্তু ইন্টেরিয়াম অর্ডারে ফাইনাল অর্ডার পাওয়া না পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে, আন্দোলন জারি রাখতে হবে। বিজেপি সরকারের নিয়ে আসা এই জনবিরোধী, সংবিধান বিরোধী সংশোধনী সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি ভাই? সাথ দেবেন তো নাকি? একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যেতে হবে। দলিতের সম্পত্তি, হিন্দুর সম্পত্তি, মুসলমানের সম্পত্তি, গির্জার সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, মন্দিরের সম্পত্তি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পত্তি, যেই সম্পত্তি হোক না কেন, কেউ যদি তাকে বাঁকা নজরে দেখে, সম্পত্তি যদি দখলের চেষ্টা করে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কারা ফলোয়ার্স, ফুরফুরা পীর আবু বকরের কারা ভক্ত, কারা হিন্দু সমাজের মানুষ, কারা মুসলিম সমাজের মানুষ, কে দলিত, কে আদিবাসী, আমার দেখার দরকার নাই। যার তারে সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। মাদ্রাসার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। মন্দিরের উপরে কেউ চোখ তুলে না দেখাতে পারে, তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। যার তারের সম্পদ রক্ষা, সম্মান রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। মতুয়া সমাজের ভাইদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্মানে যদি কেউ কথা, সম্মানে আঘাত লাগে, এই ধরনের কথা যদি কিছু কেউ বলে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে। এক কথায় সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, তার উপরে কেউ যদি আঙুল তুলে, তাকে কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে, ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, ওবিসি সার্টিফিকেট নিয়ে যে জায়গায় দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি, এই সময়ে আমি এত বড় কথা বলছি,
বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান কি কথা বলছে। এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেওয়া অনেক অভিশাপ আছে, তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো? দিল্লিতে গিয়ে অকাপের আন্দোলন করো। একটা অভিশাপ কি? শামশেরগঞ্জের নিরহ 750 ছেলেকে এখনো মিথ্যা মামলায় জেল খাটছে। অভিশাপের মধ্যে কি? যে আপনার কথা বলবেন, আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। অভিশাপটার মধ্যে কি? আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের প্রচুর অভিশাপ আছে। অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ, সেটা স্কুলের টিচার নাই। সেই মতো এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়কে মমতা ব্যানার্জি যে সব থেকে বড় অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসির নতুন লিস্ট। এই ওবিসি নতুন লিস্টে মুসলিম সম্প্রদায়কে একদম ধ্বংসের দ্বার গোড়ায় এনে, দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তাই বলবো আওয়াজ তুলতে হবে, মুসলিমকে ঢুকাও, মুসলিমকে বার করো। এটার পক্ষপাতী আমি নয়। আমি চাইবো দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে প্রপার সার্ভে করে ওবিসি লিস্টের নাম নতুন করে ইনক্লুড করা হোক। তার পরিবর্তে মমতা ব্যানার্জি যেখানে নিজের মন মতো করে একে দুটো ধরে ওখান থেকে দুটো ধরে যেভাবে সার্ভে করে এখন লিস্ট করেছে, অসম্পূর্ণ সার্ভের মাধ্যমে যে লিস্ট পাবলিশ করেছে সেই লিস্টে মুসলিমরা সব থেকে বেশি বঞ্চিত হবে, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। স্বাধীনতার 78 বছর পার হয়ে গিয়েছে, নানান চড়াই উত্তরায়ের মাধ্যম দিয়ে মুসলিম সম্প্রদায় যতটুকু পেয়েছিল ওই টাকাই ওভারনাইট মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। যে জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে মুসলিম সম্প্রদায়কে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে যেভাবে বঞ্চিত হবে, আগামী 100 বছর এই ক্ষয়কে কেউ পূরণ করতে পারবে না। তাই বন্ধুগণ সজাগ হতে হবে। এসআইআর নিয়ে যেভাবে আমরা সচেতনতার শিবির করছি, এসআইআরকে যেভাবে সিরিয়াস ইস্যু হিসাবে দেখছি, একইভাবে সিরিয়াস ইস্যু কিন্তু আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট, ওবিসির মূল্যায়ন। তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন, মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন, রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন। অবিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞানসম্মতভাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে। অন্যথায় এই লিস্ট রাখা, এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা, অনেক সময় খাতা টাতা বিক্রি করেন না আপনারা, ওই যারা আছে খবরের কাগজ বিক্রি করেন না, ওদেরকে কিলো দরে দেওয়ার একই সমান হবে, এটা মাথায় রাখবেন। ওর থেকে জেনারেলভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন। বন্ধুগণ কি বলছি বুঝতে পারছেন? এইভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি শেষ করছে। আর একটা কি ইস্যু আছে আমাদের, ফেক ST/SC সার্টিফিকেট। আপনারা শুনলে অবাক হবেন, সারা পশ্চিম বাংলায় 1 কোটি ST সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই, অলরেডি 1.5 কোটি ST সার্টিফিকেট বিলি হয়ে গেছে। তাহলে হয়তো নওশাদ সিদ্দিকী টাইটেল, ব্যানার্জি টাইটেল, চক্রবর্তী টাইটেল, চৌধুরী টাইটেল, তারা কি সার্টিফিকেট নিচ্ছে? ST সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটায় যে সংরক্ষণ, আদিবাসী ভাইদের জন্য যেটা প্রাপ্য, তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জি দেওয়া ভুল সার্টিফিকেটে, ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। ডুপ্লিকেট আদিবাসী যারা, তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে। এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় 40 জন, কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 40 জন MBBS-এ ডক্টরি কোটাতে আপনার ডক্টরি পড়ার জন্য তারা অ্যাডমিশান নিয়েছে, তারা সন্দেহভাজন ST লিস্টের মধ্যে তারা আছে। তাহলে কি প্রকৃত যারা 40 জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না? যারা নন আদিবাসী, আদিবাসী সেজে তারা কি করছে, সেই সুযোগ নিচ্ছে। একইভাবে ফেক SC সার্টিফিকেট রমরমা, যারা SC নয় তারা SC বয়ে হয়ে বসে আছে। ফলে কি হচ্ছে, SC যে সংরক্ষণ আছে, 100টা চাকরির মধ্যে এতটা চাকরি SC কমিউনিটির মানুষ পাবে, 100টা চাকরির মধ্যে এত পার্সেন্টেজ চাকরি, এতগুলো চাকরি ST কমিউনিটির মানুষ পাবে। ওখানে আমরা কি দেখছি, 100টা চাকরির মধ্যে SC-দেরকে চাকরি দেওয়া হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী, সংরক্ষণ অনুযায়ী, কিন্তু আসল SC কটা পেচ্ছে সে নিয়ে বিস্তর বিতর্ক আছে। তাই আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের এই মন শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলেনি, শুধুমাত্র দলিতের আওয়াজ তুলেনি, শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলেনি। আমাদের এই মঞ্চ দলিত, আদিবাসী, মতুয়া, নমশূদ্র, হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে, নারী পুরুষ, সরকারি কর্মচারীদের
বিয়ের জন্য প্রতিটা বিষয় যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তার সাথে অন্যায় হচ্ছে, অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে, যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায়, ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায়, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায়, অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, তার জন্য লড়াই করে চলেছে, আগামী দিনেও লড়াই করে চলবে। যদি আপনাদের সাথ পাই, আগামী দিনে আরো বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো। কি আপনারা সাথ দেবেন তো নাকি? সাথ দেবেন তো? যারা হাত তুলুন তো, ওপরে যারা দাঁড়িয়ে আছেন, সাথ দেবেন তো নাকি? এই যদি আপনাদের সাথ পাই, আমরা তাহলে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব, যেই সমাজ ব্যবস্থায় ও নমশূদ্র নাক ছিটকাবে না, ও আদিবাসী নাক ছিটকাবে না, ও মহিলা নাক ছিটকাবে না, ও মুসলমান শুনলে নাক ছিটকাবে না। সেই সমাজ ব্যবস্থা আমরা গড়তে চাইছি, যে সমাজ ব্যবস্থায় কোনো বর্ণ বিদ্বেষ থাকবে না, জাতি বিদ্বেষ থাকবে না, নারী বিদ্বেষ থাকবে না, পুরুষ মহিলার মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না। সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি। ভাই, সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না। এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন, পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিলেন, কি করেছে? কেড়ে নিয়েছে। ইনি যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যায়, আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি? যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে। মানুষ যদি চাই ভোটে নওশাদ সিদ্দিকী জিতে যাবে, মানুষ না চাইলে নওশাদ সিদ্দিকীর পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে। এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না। কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। কতবার ওরা ভোট কার্ডে দেখবো, মানুষকে সচেতন করব, মানুষকে সাথে নেব, ওই ভোট চোরদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করে রাখবো। আপনারা অবাক হবেন, আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেসের সামনে, মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন, ভোট চুরির কথা বলেছেন। কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে, আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে। দুটোই ভোট চোরের সরকার, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর, কেন্দ্র সরকারেরও ভোট চোর। অবাক হবেন, ব্রাজিলের একজন মডেল, ব্রাজিলের একজন মহিলা 11টি বুথে 20 বার তিনি ভোট দিয়েছেন। এটা দেশ এগিয়ে যাচ্ছে। এটাই আজকে দিনের নমুনা, এটাই আজকে দিনের নমুনা, এটাই এগিয়ে যাচ্ছে দেশের পরিচয়। মানে ভাবতে পারছেন কিভাবে ওরা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি করছে? ওরা অনলাইনে ভোট চুরি করছে, এরা অফলাইনে ভোট চুরি করছে, দুটোই ভোট চোর। তাই আমাদের স্লোগান কি দিতে হবে? ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। সেটা এমপি ইলেকশন হোক আর পঞ্চায়েতের ইলেকশন হোক। বাবুর বুথ কোন বুথ ছিল এটা? শ্রীকৃষ্ণপুর 15 নম্বরের ভোট চোর, শ্রীকৃষ্ণপুরের 15 নম্বর বুথের ভোট চোর, আর হরিয়ানার ভোট চোর গদি চোর। দেখবে আজকাল তৃণমূলের বন্ধুরা প্রথম দিকে এই স্লোগানটা দিচ্ছিল, আর যখন আমরা বলতে শুরু করেছি এই স্লোগান শুনলে তারা রেগে যাচ্ছে। কেন বলুন তো? চুরি করতে বসেই আছে। তা বন্ধুগণ, আমাদেরকে লড়াই করে যেতে হবে। এই সুন্দর সমাজ ব্যবস্থা আনতে গেলে একদিনে হয় না। আপনারা বলুন, এই অশোকনগর, এই হাবড়া, এই মিনাখা, এই বাদুড়িয়া, বসিরহাট, আপনার বাংলার যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই, এই বাবুরা বলতে পারবেন এনাদের পূর্বপুরুষেরা, এনার বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কি অংশগ্রহণ করেছে, আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে। প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে। দেশেরকে ব্রিটিশ মুক্ত করতে হবে এই লক্ষ্যে লড়াই নেমেছিল। অনেকে শহীদ হয়ে গিয়েছে, অনেকে আত্মত্যাগের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে, সংবিধান পেয়েছি। সংবিধানে মানুষের ভোটাধিকারের স্বাধীনতা আছে। আর্টিকেল 326 বলছে প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে হলে তার ভোটদানের পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রান্তকারীদের পাল্লাই পড়ে কোন বৈধ ভোটারের নাম কাটে, সে মতুয়া হতে পারে, দলিত হতে পারে, নবশূদ্র হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে, কেউ থাকুক আর না থাকুক, তার পাশে
পাশে খাম চিহ্ন থাকবে, তার পাশে তাপস ব্যানার্জি থাকবে, তার পাশে নওশাদ সিদ্দিকীরা থাকবে। এটা মাথায় রাখবেন। আমাদের পূর্বপুরুষ 200 বছর ধরে লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, শহীদ হয়ে গেছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সংগ্রামীরা কেউ শহীদ হয়েছে, কেউ আত্মত্যাগের পরে আমরা সংবিধান পেয়েছি, দেশ স্বাধীন দেশ পেয়েছি। সেই সংবিধানে 326 নম্বর ধারায় বলা হচ্ছে কি, প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধ্বে তারাই ভোট দেওয়ার স্বাধীনতা আছে, হয়ে গেল, তার রাইট আসলো। সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে জাতাকলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটাধিকার কেড়ে নেয়, আপনাদের বলে যাচ্ছি, পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার, সিঙ্গেল পিস বলছি আমি, সে অশোকনগরে হতে পারে, আর আমার তোমার কি বলে মতুয়া ভাইয়ের কারো হতে পারে, সে গাইঘাটা হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। সে হরিণঘাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে। একটা কারো বৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে, সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করব। তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ারের মিসইউজ করবে, আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এই আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে, বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে। যদি বাবাকে এভাবেই বলেছে, তুই নওশাদ দেখ, খোঁজ রাখবি, নেতৃত্ব বলে দিবি, যদি একটা ভোটারের নাম বাদ যায় তোকে আমরা দিল্লি পাঠাবো, সুপ্রিম কোর্টে গিয়ে ওই ভাইটার হয়ে তুই লড়াই করবি। আমাদের পাওয়ার, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে ভাষাই বলেছে, সেই আমার মতুয়া হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, দেখার দরকার নাই। পশ্চিম বাংলার কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তুই দিল্লি গিয়ে যেমন ওবিসি নিয়ে লড়াই করছিস, ওয়াকফ নিয়ে লড়াই করছিস, সিএন সময় লড়াই করেছিস, একইভাবে দিল্লি গিয়ে মামলা করবি, এদের জবাব তোকে দিতে হবে। তাহলে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই। কে কাগজ দেখতে চাইছে? একটা কথা বলে দিই আপনাদের, আমাদের গাইঘাটা থেকে শুরু করে মতুয়া বাড়ি থেকে শুরু করে মতুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত, স্বাভাবিক চিন্তার বিষয়। তবে আমি আপনাদের একটা কথা বলে যাই, ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন, এই ভোট দেওয়া গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নাই। এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে, বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে। এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের জাতা কলে আমাদেরকে পিষতে চাইছে। তাই বার হয়ে আসতে হবে, কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই। ওদের জাতাকল থেকে ওরা যেভাবে আমাদের বোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। কোনো বিএলও যদি, বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই, সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান, আপনি শুধু ভিডিওটা বলবেন অন করছি, তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো, তুমি আমাকে রেকর্ড করবো, সেটা একবার বলো। পারবেন তো? সে নবশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, দলিত হতে পারে, মুসলমান হতে পারে, যারও বাড়ির সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে, আপনি ইলেকশন কমিশনের অফিসার, যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে, তারই ভোটার লিস্টে নাম তুলবো, সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন বাচ্চা, তুমি যে দপ্তরের থেকে এসছো সেই দপ্তরের চিফ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফেরও ক্ষমতা নাই, রাইট নাই, অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার। কি বলছি বুঝতে পেরেছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইসিআর কাজ কি? ইসিআর কাজ 18 বছর হয়ে গেছে, নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও, ভোটার মারা গেছে নাম বাদ দিয়ে দাও। আমার এই যেখানে আচ্ছা, এর পাশের বিধানসভার নাম কি? হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু, আনিছি তো। হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি তো এখানে অশোকনগরে। আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে। এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বৌমা করে নিয়ে এসেছি, ওখানে ভোটার লিস্টে নাম কেন থাকবে? এখানে আসবে তো। এই যে কারেকশান, এই যে চেঞ্জ, এই সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। আর নির্বাচনকে কন্ডাক্ট করা, নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয়। নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয়। সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে। কেন ভয় দেখাচ্ছে? কেন আমি বলছি, দায়িত্বহীন ভাষাই বলছি, এই মতুয়া সমাজের রাজনৈতিক কিছু কারবারিরা আছে,
মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে, তাতে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু মতুয়া সমাজের মানুষকে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কারবারি শুনছেন। আমি বলবো ওই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না, ভাত ভিত দুটোই আপনাদের যাবে। কারণ সিএর বলা হচ্ছে কি, ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দেওয়া হবে। এবারে বলুন আমার মতুয়া ভাইরা, আমি সত্য মিথ্যা আমি বলার প্রয়োজন নেই, আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসছেন, এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে? এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে? এটা তো নয়। কাগজ হবে, আছে তো আপনার কাছে, কেন ওদের পাল্লাই পরে আপনি সিএ এর জন্য অ্যাপ্লাই করবেন? অলরেডি আপনি দেশের নাগরিক, ভোট দিচ্ছেন, সরকারি চাকরি করছেন, সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন, সরকারি স্কুলের চাকরি করছেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিচ্ছেন। যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তারপর আমি বলছি, তো আপনি আর আমি দুজনেই ভাই ভাই, দুজনেই দেশের নাগরিক। সেই আমরা যখন রাইট আছে, তারপরে ওদের পাল্লাই পড়ে কেন? ও আপনাকে কি করছে? গোমরাহ বানাচ্ছে। ও আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল বোঝাচ্ছে কি, কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য। আর আপনার আমার গরিব সাদাসিধে সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে? আতঙ্কিত হচ্ছে। তাই আমি এখানে এসে বলে যাই, এবার বলুন, সিএ অ্যাপ্লিকেশনে শুনছি নাকি 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম। খারাপ লাগছে আমার, পেপারে বেরিয়েছে 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম ফিল আপ। বুঝতে পারছেন? পুরো বুকা বানাচ্ছে। ঐক্যবদ্ধ হন, মতুয়া সমাজ ঐক্যবদ্ধ হন, নশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন, দলিত সমাজ ঐক্যবদ্ধ হন। আমরা প্রশ্ন করব যখন নাগরিক, এটা নাগরিকত্বের প্রশ্ন নয়, তারপরেও বলছি সিএ এর সাথে নাগরিক, এসআইআর সাথে নাগরিকত্বের ব্যাপার নেই, তারপরেও বলছি ঐক্যবদ্ধ হন। যারা কাগজ চাইতে আসবে তাদের বলবো আগে তুমি কাগজ দাও। এই এসআইআর এর গল্প শোনাচ্ছে না এখানে আওয়াজ আসছে? মমতা বালা ঠাকুর সিএ এর গল্প শোনাচ্ছে। যদি শোনাই শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর মহাশয়, তাদেরকে সম্মান দিই ঠাকুর পরিবারের সন্তান হিসাবে, তাদেরকে আমি সম্মানে একটুও ত্রুটি রাখবো না। কারণ হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে অবদান মতুয়া সমাজের জন্য, সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার, তার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত তাদের গায়ে বইছে, সেই জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান করব না। কিন্তু একজন মানুষ হিসাবে আমি সুব্রত ঠাকুরদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি শান্তনু ঠাকুরদের বলছি, আগে আপনারা সিএ ফর্মটা সাবমিশন করে আমাদেরকে প্রমাণ দেখান, তারপরে সরল সাদাসিধে নিরহ মতুয়াদেরকে বলবেন সিএ ফর্ম ফিল আপ করতে। কি বলছি বুঝতে পারছেন? বলবেন আগে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর মহাশয়দেরকে বলুন, ঠাকুর বাবু আগে আপনারা ফিল আপ করুন, তো খোঁজ নিয়ে দেখুন ফিল আপ করেছে কি করেনি। ঠাকুর পরিবারের সন্তান হিসেবে আমি রেসপেক্ট করি, ওখানে একটু আমার অসম্মান তাদের করব না, কিন্তু বাস্তব কথার সাথে মিলে আসতে হবে। তাহলে বোকা বানানো হচ্ছে আমাদেরকে। ঠিক একইভাবে মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিল, বুথে বুথে পৌঁছে যাচ্ছে, বুথ লেভেল অফিসার, সুপারভাইজার, এই আরো দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে এসআইআর হয় তার ব্যবস্থা করছে। আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর এর বিরুদ্ধে। আমি একটা বলতে চাই, এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই গণনা ফর্ম পৌঁছে গিয়েছে, মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে, অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে গণনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক, তারপরে নওশাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে নামবে। পারবে? বার খাওয়াচ্ছে কাকে? মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে? আপনার মতো সাধারণ মানুষকে। যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এসআইআর এর বিরুদ্ধে হয়, তাহলে ওই গণনা ফর্ম ছিঁড়ে ফেলে দিক। ভুল বলছি না কি গো ভাই? ভুল বলছি? সাপ হয়ে কামড়ানো ও যাবে ঝাড়া। আর একটা কি বলে বরের ঘরের মাসি আর কুনের ঘরের পিসি। উনি তাড়াতাড়ির জন্য এসআইআর হওয়ার জন্য কি করছে? অফিসার দিয়ে দিল এসআইআর। এখন যখন আমরা প্রশ্ন করছি এসআইআর, আপনি বলেছিলেন করতে দেবো না, ঘিরাও করবে, হ্যান করবো, ত্যান করবো, তখন কি দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে। কারা এসে উপস্থিত হয়েছে? বলছে এসআই, যাদেরকে ডেকে আনা হয়েছে কাউকে বলছে নাগরিকত্ব দেবে, 15 বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির, যারা এখন ভোটার লিস্টের নামই উঠেনি তাকে নিয়ে এসে হাজির। আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বলছি, তো
যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে হয়, যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে, তো ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে কি করুক, ছিঁড়ে ফেলে দিক আর অভিষেক ব্যানার্জি। তারপরে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় হাঁটবে, এসআইআর হতে দেবো না। তবে তাহলে ভাই দুধকে দুধ পানিকে পানি হবে। আপনারা অবাক হবেন, রাস্তায় নেবে প্রতিবাদ করবে কে? পাবলিক, যারা সরকারে নাই। সরকারের কাজ কি রাস্তায় নামুক, আমি না বলছি না। সরকারের কাজ কি হবে? প্রথম, তৃণমূল তো সরকারে আছে ভাই, হ্যাঁ, 200-র ওপরে তাদের বিধায়ক, রেজুলেশন পাস করাতে পারে, তো এসআইআর পশ্চিমবাংলায় করতে দেবো না? হ্যাঁ, কেরলে রেজুলেশন পাস হয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলে রেজুলেশন পাস করিয়েছে। ওখানে রেজুলেশন পাস করলেই তো হয়তো পরিবারের কেউ গ্যারেজ হয়ে যেতে পারে। কেন বুঝতে পারছে না? পরিবারের লোককে বাঁচানোর জন্য এত মানুষকে, 10.5 কোটি মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। তাই আমরা 10.5 কোটি মানুষকে প্রস্তুত নিতে হবে। আমরা আমাদের পরিবারকে বাঁচাবো। ওই কালীঘাটের ব্যানার্জি পরিবারের কি হচ্ছে আমাদের দেখার সময় নয়। আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা মাথা তুলে বাঁচবো। কারো দয়াতে না, মোদিজির দয়াতে না, মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি। আমরা আমাদের পূর্বপুরুষের লড়াই করে ব্রিটিশদের তাড়িয়েছি, ব্রিটিশদের তাড়িয়ে আমরা এখানে আছি। এটা মাথায় থাকবে তো? আর কেউ আমাকে খেতে দিচ্ছে না। এই লক্ষ্মীর ভাণ্ডার এসব যে গল্প শোনাচ্ছে, মোদিজিও টাকা পাঠাচ্ছে না নিজের ঘাট থেকে। আর নামটা কি? মমতা ব্যানার্জি। আর আপনারা যদি নিজে থেকে না ফিল আপ করতে পারেন, আমি অলরেডি ভিডিও ছেড়েছি, তারপরে যদি নিজে থেকে ফিল আপ না করতে পারেন, আমাদের প্রতি বুথে আমাদের যে নেতৃত্বরা আছে যোগাযোগ করুন। হেল্প ডেস্ক করেছি আমরা বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথে আমরা হেল্প ডেস্ক করেছি। কেন্দ্রীয়ভাবে আমাদের নাম্বার দিয়েছি। আবার তাপসবাবু আপনাদের ডেস্টিনেশন বলে দিল। প্রতিদিন বেলা 8টা থেকে বেলা 12, সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত তার বাড়িতে মানে অফিস খুলেছে ওখানে। আপনারা ওখানে আসবেন, সমস্যা আমরা সমাধান করব। তবে অনুরোধ করব, ফর্ম আসার পরে 2 কপি জেরক্স করে নেবেন। অরিজিনালগুলোকে একটু সাইডে রেখে জেরক্সের ওপরে আপনারা কি ফর্মটাকে ফিল আপ করবেন। ফলে কি ভুল ভ্রান্তি হলেও চেঞ্জ হবে। নাহলে এই ভালো ফর্মটার উপরে করলে কী হবে বলুন তো? এই ফর্মটা ফিল আপ করলে কী হবে বলো তো? অরিজিনালটাতে যদি একটু পেনের ঘেঁচাঘেঁচি হয়ে যায়, বিপদ হবে। আমি অনুরোধ করবো আপনাদের এই ভুল কাজটা করবে না। বাবুকে ধরে নামিয়ে দাও। কি বলছে বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে চেষ্টা করবো, শর্টে হবে 5 মিনিটে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাতে চাই। শুনবেন? 5 মিনিট হয়ে গেলে কিন্তু সিগন্যাল দেবে, আমাকে আর একটা প্রোগ্রাম আছে। এই ধরনের ফর্ম আপনাদের বাড়ি 2টো করে আসবে, ভোটার পিছু 2টো ফর্ম। আপনার বাড়িতে 4টে ভোটার থাকলে কটা ফর্ম পাবেন? আচ্ছা, 2টো করে আসলো। আমি এই ফর্মটা সুবিধার্থে আমি একটু কি করেছি জানেন? পোর্টাল ফর্মকে 4টে ভাগ করেছি, মানে যাতে এত ঘর কি ফিল আপ করবো রে বাবা, যাতে এই না মনে হয়। এটা ইজি। আচ্ছা, আমি বলেছিলাম খেয়াল আছে, এসআইআর যদি বাঘ হয়, বাঘকে আমরা খাঁচাবন্দি করব। এখানে বাঘকে খাঁচাবন্দি করার একটা রড আছে। রড দিয়ে তো খাঁচাটা তৈরি করতে হবে, নাহলে বেরিয়ে যাবে তো। একটা রড আছে, সেটা খাঁচায় বাঘকে বন্দি করা যাবে। অর্থাৎ এসআইআরকে বন্দি করে নেবো, পকেটে ভরে নেবো আমরা এসআইআরকে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা আমি 5 মিনিটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 5 মিনিট হয়তো অনেক কিছু ছেড়ে যেতে পারে। আমার থেকে ভালো কেউ যদি বোঝানোর চেষ্টা করে, তারটা আপনি শুনবেন, ঠিক আছে? তারপরে আমি আপনাকে শর্টে বলে যাচ্ছি। এই ফর্মটাকে আমি 4টে পার্ট করছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা সহজেই এই ফর্মটাকে আপনারা ফিল আপ করতে পারেন, ভয় না পেয়ে। আপনাকে আমি একটু বলছি,
টোটাল একটা ফর্ম তো, এটা ফর্ম, ধরো না ভালো করে, এটা ফর্ম, এটাকে আমি 4টে পার্ট করে নিচ্ছি। ফার্স্ট পার্ট কি করছি, আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু হচ্ছে তো, এখানে আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা লেখা প্রিন্ট হয়ে আসবে ফর্মে। দ্বিতীয় হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা, তার অংশ, পার্ট নাম্বার, বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে। তৃতীয় হচ্ছে কিউআর কোড আছে, এইখানে পেন নিয়ে না কেউ ঘুজাঘুজি করে, এটা খুব সূক্ষ্ম জায়গা। 4 নম্বর কি আছে, আপনার আজকের দিনে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে। 5 নম্বর, আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি, রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে। শুধু তাহলে পার্ট 1-এ আপনার কাজ কি, একটাই কাজ, শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ড কালো সেটা প্রিন্ট করতে হবে। 2টো ফর্ম লাগবে, তাহলে 2টো ছবি লাগবে, 2টো ফর্মে 2টো ছবি লাগিয়ে দিলেন। পার্ট 1 কমপ্লিট। ভয়ের কিছু কিছু আছে, কারো জানার আছে পার্ট 1 সম্পর্কে, কারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো। পার্ট 1-এ একটাই কাজ, একটা পাসপোর্ট সাইজ ছবি, রিসেন্ট ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা কালো সাদা হবে। দ্বিতীয় চলে আসুই, ফর্ম এটা পার্ট 1 ভর্তি ফিল আপ হয়ে গেল। পার্ট 2 কি করবেন, পার্ট 2 কোথায়, এই জায়গায় পার্টটা, তাই তো, এই জায়গাটা তো নাকি, এখানে দেখবেন 2টো পার্ট আছে, এইদিকে লেখা আছে, তারপরে একটা ঘর কাটা, এইদিকটা ফাঁকা আছে। ফিল আপটা কোথায় হবে, এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে কি দেওয়া আছে, জন্ম তারিখ, তারিখ, মাস, সাল ঢুকিয়ে দেবেন। তারপরে কি আছে, আধার নাম্বার, যদি আধার কার্ডে ইচ্ছা আছে, ঐচ্ছিক বিষয়, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও পারেন, তবে আমার বক্তব্য আমি দেবো, আমার যেটা আমি ফিল আপ করবো আমি দেবো। আমি চোর ডাকাত গুন্ডা মস্তান ভোট চোর নয়, আমি ভোট চোর নয়, মানুষ মারা খুনিও নয়, আমি হিনিয়াস ক্রাইমও করিনি, নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে আমার নাম নেই। আমার অসুবিধে কোথায়, আমি আমার নাম্বার দেব, আপনারা পারলে দিতে পারেন, নাও পারেন। আচ্ছা ছেড়ে দাও। যদি আপনারা বসতে চান 5 মিনিট বসতে পারেন, ভাইজান নামাজের পরে 5 মিনিট বলবেন। যদি আপনারা চান।